বাংলাদেশের একটি জেলার নাম বগুড়া। প্রত্নতত্ত্ব রাজিতে ভরপুর এই জেলাটি করতোয়া নদীর পাড়ে গড়ে ওঠা বগুড়া নামের এই জনপদটি ধারণ করে রেখেছে মহাস্থানগড়ের ইতিহাসের রেখাচিত্র। ইতিহাস খ্যাত এই বগুড়ার গাবতলী উপজেলার সবুজ শ্যামলে ভরপুর বাগবাগিচায় ঘেরা একটি গ্রাম, নাম তার বাগবাড়ি। 1936 সালের 19শে জানুয়ারি এই বাগবাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার বাবার নাম মনসুর রহমান, মায়ের নাম জাহানারা খাতুন রানী। মা ছিলেন করাচি বেতার কেন্দ্রের একজন নজরুল সঙ্গীত শিল্পী। 5 ভাইয়ের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। মা বাবা জিয়াউর রহমানকে কমল নামে ডাকতেন, যার অর্থ পদ্মফুল। পদ্মফুলের মতোই জিয়াউর রহমান আদর্শের সৌরভ ছড়িয়েছিলেন। মনসুর রহমান ছিলেন একজন রসায়নবিদ। তার কর্মস্থল ছিল কলকাতায়। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নিরাপত্তার জন্য স্ত্রী ও ছেলেদের নিয়ে মনসুর রহমান গ্রামের বাড়িতে ফিরে আসেন। এই সময় জিয়াউর রহমানকে বাগবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়। 1947 সালে দেশ বিভাগের পর পশ্চিম পাকিস্তানের করাচিতে মনসুর রহমান চাকরিতে যোগদান করেন। 1948 সালে 1 জুলাই জিয়াউর রহমানকে করাচি একাডেমি স্কুলে ভর্তি করে দেওয়া হয়। এই স্কুল থেকে 1952 সালে তিনি দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাশ করেন। ম্যাট্রিক পাশ করার পর জিয়াউর রহমান ভর্তি হন করাচি ডিজে কলেজে। এরপর 1953 সালে পাকিস্তান সামরিক একাডেমিতে একজন অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। 1955 সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে তিনি কমান্ডো ট্রেনিংও লাভ করেন। এছাড়া তিনি ছিলেন একজন সুদক্ষ প্যারাশুটার। বিদেশে তিনি উচ্চতর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি 1959 থেকে 1964 সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে সুদক্ষ সুনিপুণভাবে কাজ করেন। গোয়েন্দা বিভাগে কর্মরত থাকা অবস্থায় 1960 সালে দিনাজপুর শহরে খালেদা বেগমের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খালেদা বেগমের ডাকনাম পুতুল। পরবর্তীতে বেগম খালেদা জিয়া নামে সুপরিচিতি লাভ করেন। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সুখী সুন্দর দাম্পত্য জীবনে 2 ছেলে সন্তান লাভ করেন। বড় ছেলের নাম তারেক রহমান পিনু, ছোট ছেলের নাম আরাফাত রহমান কোকো। 1965 সালের জানুয়ারি মাসে তিনি পাকিস্তান সামরিক একাডেমিতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। 1969 সালের এপ্রিল মাসে জিয়াউর রহমান জয়দেবপুর সাব ক্যান্টনমেন্টে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন সেকেন্ড ইন কমান্ড হিসেবে। এখানে চাকরিরত অবস্থায় তিনি উচ্চতর প্রশিক্ষণের জন্য পশ্চিম জার্মানি যান। উচ্চতর প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে আসেন। তারপর 1970 সালের সেপ্টেম্বর মাসে জিয়াউর রহমান যোগদান করেন চট্টগ্রামে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সেকেন্ড ইন কমান্ড হিসেবে। এই সময় তিনি মেজর পদে অধিষ্ঠিত ছিলেন। নবগঠিত এই 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে গড়ে তোলার লক্ষ্যে মেজর জিয়াউর রহমান রাত দিন কঠোর পরিশ্রম করেন। 1971 সালের 25 মার্চ পাকিস্তানি জান্তা সরকার অপারেশন সার্চলাইট নামে ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর অতর্কিতভাবে হামলা চালায়। বাঙালি জাতিসত্তা চিরতরে মুছে ফেলার জন্য চালায় নৃশংস হত্যাযজ্ঞ। বাঙালি জাতির এই দুর্দিনে রুখে দাঁড়ান মেজর জিয়াউর রহমান। তার নেতৃত্বে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনী ও বিডিআরের সৈনিকরা বিদ্রোহ ঘোষণা করে। শুরু হয় মুক্তিযুদ্ধ। 27 মার্চ কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে উদ্দীপ্ত কণ্ঠে মেজর জিয়াউর রহমান ঘোষণা করেন স্বাধীনতা। জিয়াউর রহমানের দীপ্ত কণ্ঠে দুলে ওঠে বঙ্গোপসাগরের তরঙ্গ রাশি। ইথারে ইথারে ভেসে বেড়ায় টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। সমগ্র বাঙালি জেগে ওঠে। অস্ত্র হাতে পথে ঘাটে শহরে বন্দরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে করতে থাকে মরণপণ যুদ্ধ। মেজর জিয়াউর রহমান 26 মার্চ তারিখে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে সৈনিকদের সামনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং পরের দিন তা পুনরাবৃত্তি করেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 27 মার্চ। তার এই ঘোষণা জাতিকে অনুপ্রাণিত করে। হাজার হাজার মুক্তিপাগল তরুণ দৌড়ে এসে সৈনিকদের কাছে আসে এবং তারা মুক্তিবাহিনীতে যোগ দিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করে। যুদ্ধের মাঠে মেজর জিয়া ছিলেন একজন সাহসী কমান্ডার। তার নেতৃত্বে আমার অধীনস্থ 1ম ইস্ট বেঙ্গল বেশ কয়েকটি রক্তক্ষয়ী অপারেশনে অংশগ্রহণ করে, যার প্রথমটি হলো জামালপুরের সীমান্তবর্তী কামালপুর বিওপি আক্রমণ। পরবর্তীকালে অক্টোবর অনওয়ার্ডস সিলেট অঞ্চলে 1ম ইস্ট বেঙ্গল বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধে অংশ নেয়।
28শে নভেম্বর তারিখে জকিগঞ্জের গৌরীপুরে পাক বাহিনীর 31 পাঞ্জাব রেজিমেন্ট প্রথম ইস্ট বেঙ্গল আমাদের ইউনিটের উপরে আক্রমণ চালায়। এই আক্রমণে 31 পাঞ্জাব রেজিমেন্ট প্রায় 80 জন নিহত হয় এবং তাদের 32 জনকে আমরা জীবিত অবস্থায় বন্দী করি। এই যুদ্ধে মেজর জিয়াউর রহমান উপস্থিত ছিলেন এবং আমাদের নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার পর তার যে প্রাপ্য সিনিয়র মোস্ট তিনি ছিলেন, তাকেই সেনাবাহিনী প্রদান করা উচিত ছিল, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার তার জুনিয়র জেনারেল শফিউল্লাহকে সেনাপ্রধানের দায়িত্ব দেয়। তিনি হতোদ্যম না হয়ে একজন বাদ্য সৈনিকের মতো চাকুরি করে যান। পরবর্তীকালে 7 নভেম্বরের ঘটনা প্রভাবে সাধারণ সিপাহী এবং সাধারণ মানুষ তাকেই রাষ্ট্রপতি পদে অভিষিক্ত করে। তাকে ক্ষমতায় বসাবার পর সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্সের অধিনায়ক। বিভিন্ন রণাঙ্গনে বীরত্বের সঙ্গে লড়াই করেন তিনি। হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করে 16ই ডিসেম্বর মুক্ত করেন অবরুদ্ধ বাংলাদেশ। যুদ্ধে সাহসিকতা ও বীরত্বের জন্য জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। একমাত্র জিয়াউর রহমান তার কিছু সঙ্গী সাথী নিয়ে সেই দিন চট্টগ্রামে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তিনি রিভোল্ট করেছিলেন। ওনার সেখানে বিদ্রোহী প্রার্থী ছিল। জানজুয়ার বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু তিনি রিভোল্ট সফল হয়েছিলেন। ওই রাত্রেই ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে তিনি সেই কালুরঘাট বেতার কেন্দ্রের কাছে সেখানে তিনি অস্ত্রশস্ত্র সহ এবং আমাদের বাঙালি সেনা কর্মকর্তা এবং তার সাথী সহ তিনি সেখানে চলে যান এবং এর পরের দিন ওই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এবং এই স্বাধীনতা ঘোষণা হয়েছিল বলেই কিন্তু সারা বাংলাদেশে সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বিজয় লাভের পর জিয়াউর রহমান কর্নেল পদে পদোন্নতি লাভ করেন। কর্মদক্ষতার দরুন তাকে কুমিল্লার ব্রিগেড কমান্ডার পদে নিয়োজিত করা হয়। 1972 সালে নিযুক্ত হন বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে। 1975 সালের 7 নভেম্বর সেনা অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাজনৈতিক পদ পরিবর্তন হয়। এই সংকটময় পরিস্থিতিতে সিপাহী জনতা এক সারিতে এসে গড়ে তোলে ঐক্য। সিপাহী জনতা সম্মিলিতভাবে জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে মুক্ত করে নিয়ে আসে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। 1976 সালের 29 নভেম্বর তাকে সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ পদে নিযুক্ত করা হয়। 1977 সালের 21 এপ্রিল জিয়াউর রহমান বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি দেশের নিরাপত্তার উপর জোর দেন। সেই সাথে অর্থনৈতিক সমস্যা দূর করার কথা ঘোষণা করেন। তিনি ছিলেন একজন বিচক্ষণ রাষ্ট্রনায়ক। তিনি শাসনতন্ত্রে বেশ কিছু পরিবর্তন আনেন। এর কিছুদিন পর তিনি দেশ ও জাতির স্বার্থে 19 দফা কর্মসূচি ঘোষণা করেন। 19 দফা ঘোষিত হওয়ার পর সারা দেশে জাগরণ ঘটে। জনগণ এই 19 দফাকে তাদের উন্নতির চালিকা শক্তি হিসেবে গ্রহণ করেন। এই সময় জিয়াউর রহমান বুঝতে পারেন জনগণের কাজ করতে হলে জনগণের সঙ্গে সম্পৃক্ততা গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার কথা চিন্তা করেন তিনি। জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের ধারক বাহক। জনগণের কল্যাণের জন্য জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন, যার সংক্ষেপ নাম বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসে বিশ্বাসী হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন তিনি। কৃষি প্রধান দেশ বাংলাদেশ। বাংলাদেশের কৃষিক্ষেত্রে সাফল্যের জন্য সারা দেশে গ্রামাঞ্চল জুড়ে খাল কাটা কর্মসূচি গ্রহণ করেন। তিনি নিজের হাতে কোদাল তুলে নেন। সাধারণ মানুষের ভেতরে উৎসাহের সৃষ্টি হয়। গ্রামের কৃষক, তরুণ, আবাল, বৃদ্ধ বনিতা খাল কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বাংলাদেশের পথে প্রান্তরে ঘুরে বেড়ান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গ্রামের পথ দিয়ে হেঁটে যেতে যেতে গ্রামের মানুষের সাথে খোলামেলা আলাপ করে তাদের সমস্যার কথা শুনতেন। সাধারণ মানুষের উন্নতি নিশ্চিত করার জন্য কৃষি সমবায় সমিতি গঠন করেন। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জিয়াউর রহমান শুরু করেন কাজের বিনিময় খাদ্য কর্মসূচি।
জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি সাড়া জাগিয়ে তোলে সারা বিশ্বে। তার পররাষ্ট্রনীতির প্রধান উদ্দেশ্য ছিল কারো সাথে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। জিয়াউর রহমান ছিলেন একজন সচেতন, সুদক্ষ, দৃঢ় দৃষ্টিসম্পন্ন রাষ্ট্রপতি। তিনি একের পর এক দেশ ভ্রমণ করে সেই সব দেশের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। পররাষ্ট্রনীতিতে জিয়াউর রহমান বিচক্ষণতার পরিচয় দেন, যার ফলে প্রতিটি দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ক গড়ে ওঠে। আন্তর্জাতিক ক্ষেত্রেও জিয়াউর রহমান হয়ে ওঠেন বরেণ্য বিশ্ব নেতা। জিয়াউর রহমান ছিলেন উদার বন্ধুভাবাপন্ন এক ব্যক্তিত্ব। জিয়াউর রহমান দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশ নিয়ে সার্ক গঠন করার স্বপ্ন দেখেছিলেন। নিজের দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার প্রতি জিয়াউর রহমান ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। অন্য দেশের স্বাধীনতা রক্ষার ব্যাপারেও তিনি ছিলেন শ্রদ্ধাশীল। জিয়াউর রহমান ইরান ইরাকের মাঝে সংঘটিত যুদ্ধ বন্ধ করার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন। দুদেশের নেতৃবৃন্দের সঙ্গে বারবার আলোচনায় বসেছেন। তার প্রচেষ্টা সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কার্যক্রমে যোগদান করে জিয়াউর রহমান বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেন। 1978 সালে বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে। এই সদস্যপদ লাভের পেছনে জিয়াউর রহমানের নিরপেক্ষ ও শক্তিশালী পররাষ্ট্র নীতি চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। জিয়াউর রহমান ছিলেন একজন সুদৃঢ় প্রসারী, চিন্তাশীল রাষ্ট্রপতি। তিনি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতেন। তিনি স্বপ্ন দেখতেন ছোট ছোট কচি কাচাদের নিয়ে। আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একদিন তুলে নেবে এই বাংলাদেশের দায়িত্বভার। সেই লক্ষ্যে তিনি গড়ে তোলেন শিশু একাডেমি। তিনি শিশুদের শিক্ষা প্রসারের জন্য গড়ে তোলেন অসংখ্য প্রাথমিক বিদ্যালয়। লেখাপড়ার পাশাপাশি শিশুরা যাতে শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে অবদান রাখতে পারে, সেদিকে তিনি সুনজর দেন। এর ফলে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুড়ি। শিশুদের মনোবিকাশের লক্ষ্যে গড়ে তোলেন শিশু পার্ক। স্কুলে স্কুলে প্রতিষ্ঠা করেন ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান ক্লাব। জিয়াউর রহমান শিশুদের সুন্দর মন মানসিকতা গড়ে তোলার জন্য অত্যন্ত যত্নশীল ছিলেন। আর এ কারণেই বিদেশ সফরের সময়ও তার সফর সঙ্গী হিসেবে শিশুদের অন্তর্ভুক্ত করতেন। জিয়াউর রহমান সুন্দর সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিশু কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কারণে আজকে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আমরা সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমি তার সাথে সাথে মরহুমা বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করি, যার জন্য আজকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আমাদের বাংলাদেশে। জিয়া পরিবারের যে অবদান, সেই অবদানের কথা বাংলাদেশ সারা জীবনের মনে রাখবে। জিয়া পরিবারের অবদানের জন্য আমরা আজকে বাংলাদেশে একটি স্বাধীন দেশ, একটি গণতান্ত্রিক দেশ এবং উন্নয়নশীল দেশে পরিণত করতে পারছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, তার সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেই কর্মসূচি পরিকল্পনা গ্রহণ করেছেন এবং নির্বাচনের সময় যে ইশতেহার তিনি ঘোষণা করেছেন, সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। আমি আবারও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী হলেও সর্বক্ষেত্রে তারা ছিলেন অবহেলিত। জিয়াউর রহমান এই অবহেলিত নারী সমাজের সার্বিক উন্নয়নের জন্য 1978 সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেন। নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে জাতীয় মহিলা সংস্থা গঠনেও জিয়াউর রহমান অগ্রণী ভূমিকা পালন করেন। দেশের যুব সমাজই উন্নয়নের মূল চাবিকাঠি। জিয়াউর রহমানের উদ্দেশ্য ছিল যুব সমাজকে উৎপাদনমুখী করে গড়ে তোলা। সেই লক্ষ্যে তিনি 1978 সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নামে একটি নতুন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। 1981 সালে প্রতিষ্ঠা করেন যুব উন্নয়ন অধিদপ্তর। স্বাস্থ্যই সকল সুখের মূল, এই প্রবাদ বাক্যটি চিরন্তন। মানুষের এই মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে 1981 সালে 3রা এপ্রিল প্রতিষ্ঠা করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় চক্ষু রোগ ইনস্টিটিউট, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম গড়ে তুলতে জিয়াউর রহমানের বিশেষ অবদান রয়েছে। জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, তাই তিনি সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন। তিনি সাংবাদিকদের আবাসন সংকট নিরসনে মিরপুরে 24 বিঘা জমি বরাদ্দ দিয়েছিলেন।
1979 সালের 17 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জিয়া রহমান। ক্রীড়া মন্ত্রণালয় সহ জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড, মহিলা ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা গঠন করে বিশেষ ভূমিকা পালন করেন জিয়াউর রহমান। আগা খান গোল্ড কাপ, প্রেসিডেন্ট কাপের ফুটবল প্রতিযোগিতা ছাড়াও ক্রিকেটারদের মূল্যায়ন, আর্মি স্পোর্টস বোর্ড গঠন, ক্রীড়া পুরস্কার প্রবর্তন সহ নতুন নতুন স্টেডিয়াম নির্মাণ, দেশের বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করে ক্রীড়া জগতে চাঞ্চল্যের সৃষ্টি করেন তিনি। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে সহজ ঋণ ব্যবস্থা করেন। ফলে নতুন শিল্প কারখানা স্থাপনের মধ্যে দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। সহজ ঋণ ব্যবস্থার ফলে সে সময়ে নতুন প্রায় 400টি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। গার্মেন্টস শিল্পের সূত্রপাত ঘটেছিল জিয়াউর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায়। রাষ্ট্রপতি হিসাবে অত্যন্ত সফল ছিলেন। তার সময়ই বাংলাদেশের আজকের যে গার্মেন্ট শিল্পের উত্থান, সেই গার্মেন্ট শিল্পের সূচনা তিনি করে গিয়েছেন। এবং এছাড়াও বাংলাদেশের সরকারের নানান ধরনের সংস্কার তিনি করেছেন, যে কারণে জনগণ তাকে আজও অনেক সম্মানের আসনে রেখেছে। এই ধরনের সৎ, নিরহংকার, দেশপ্রেমিক রাষ্ট্রপতি বাংলাদেশের ইতিহাসে বিরল। তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাকে একদল বিপদগামী সেনা সদস্যরা হত্যা করেছেন। এটি আমাদের জন্য অনেক দুঃখজনক। আমি তার রুহের মাগফিরাত কামনা করি। রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলমত নির্বিশেষে সবার শ্রদ্ধার পাত্র ছিলেন, কারণ তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের অধিনায়ক, একজন বীর উত্তম, একজন সফল সেনানায়ক, সেই সাথে একজন দেশপ্রেমিক সফল রাষ্ট্রপতি। জিয়াউর রহমানের আকাশচুম্বী সফলতা দেখে প্রতিহিংসায় উন্মত্ত হয়ে ওঠে বিপদগামী হাতে গোনা কয়েকজন সামরিক অফিসার। প্রতিহিংসায় গোপন ষড়যন্ত্রে মেতে ওঠে তারা। 1981 সালের 29 মে শুক্রবার এই দিনে জিয়াউর রহমান বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চট্টগ্রাম যান। চট্টগ্রামে পৌঁছে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তিনি বৈঠকে বসেন। বৈঠক বিরতি দিয়ে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার আলোচনার টেবিলে বসেন। এই আলোচনা সভা গভীর রাত পর্যন্ত চলতে থাকে। আলোচনা শেষে জিয়াউর রহমান সার্কিট হাউসের 4 নম্বর রুমে চলে যান। ক্লান্ত অবসন্ন দেহে একসময় তিনি ঘুমিয়ে পড়েন। চট্টগ্রামে সেদিন সন্ধ্যার পর থেকেই মুষলধারে বৃষ্টি ঝরছিল। এই বৃষ্টি ঝরা নির্জন রাতে মেজর জেনারেল মঞ্জুর বিপদগামী কতিপয় সেনা অফিসারদের নিয়ে জিয়াউর রহমানকে হত্যা করার জন্য পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রে মেতে ওঠে। চট্টগ্রামের কালুরঘাট এলাকায় ঘাতক দল মিলিত হয়ে সার্কিট হাউসের দিকে অগ্রসর হতে থাকে। রাত 3টার দিকে বিপদগামী সেনাবাহিনীর ঘাতক সদস্যরা চট্টগ্রাম সার্কিট হাউসে আক্রমণ চালায়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শয়নকক্ষে রকেট লঞ্চার ছুটতে থাকে। এ সময় ঘাতকদের আক্রমণ প্রতিহত করার জন্য প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের নায়েক রশিদ উদ্দিন, পুলিশ কনস্টেবল দুলাল এগিয়ে আসেন। তাদের নির্মমভাবে হত্যা করে ঘাতক দল সার্কিট হাউসের দোতলায় উঠে পড়ে। তখন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান, নায়েক আবু তাহের, সিপাহী আবুল কাশেম, সিপাহী মোহাম্মদ শাহ আলম ঘাতক দলকে প্রতিরোধ করতে প্রচেষ্টা চালায়। ঘাতকরা তাদেরকেও নিষ্ঠুরভাবে হত্যা করে। তাদের হত্যা করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শয়নকক্ষ ঘিরে ফেলে গুলি ছুঁড়তে থাকে। গুলির শব্দে জিয়াউর রহমানের ঘুম ভেঙে যায়। তিনি তখন দরজা খুলে বাইরে আসতেই ঘাতকরা জিয়াউর রহমানকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। গুলির আঘাতে রক্তাক্ত দেহে ঢলে পড়েন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অসংখ্য গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার সারা শরীর। গুলির আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাংলাদেশের সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দরজার চৌকাঠের উপর তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকে। মানুষজন দেখি সব জায়গায় মানে আতঙ্কিত। তো আমি বললাম, কি কোথায় যাচ্ছেন? প্রেসিডেন্ট সাহেবকে মেরে ফেলছে, আপনি যাচ্ছেন কোথায়? আমি সার্কিট বলবো না 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 না। ইন্ডিমিটে আমাকে টেলিফোন করে অ্যাডভোকেট শামসুল্লাহ সাহেব চন্দনপুর থেকে বলেন, নাসির সাহেব আপনি এক কাজ করেন, আপনি তাড়াতাড়ি কোর্ট বিল্ডিং চলে যান। আমিও কোর্ট বিল্ডিং যাচ্ছি, সবাইকে কোর্ট বিল্ডিং আসতে বলছে। তো আমি কোর্ট বিল্ডিং গেলাম। কোর্ট বিল্ডিংয়ে আমার কোর্ট ভিতরে রুমে বসলাম। তখন অ্যাডভোকেট শামসুল্লাহ সাহেব 2-3 জন গেলেন, বলে দেখেন কী অবস্থা হয়ে গেল, এইটা কি হলো। তখন আমাদেরকে কে একজন মেসেজ দিল যে আমরা এখান থেকে সরে যাই। আমরা কোর্ট বিল্ডিং থেকে সরে গেলাম। সরে গিয়ে আমরা ডিসির চেম্বারে গেলাম। বলছে আমরা ডিসির কাছ থেকে প্রেসিডেন্ট সাহেবের লাশ ডিমান্ড করব।
ডিসি সাহেবের কাছে আমরা গেলাম, বললাম যে ডিসি সাহেব আমাদের প্রেসিডেন্ট সাহেবের লাশটা আমাদেরকে দেন। বললেন আপনারা আমার অবস্থা দেখছেন না, আমার কাছে আসলে তখন আমি আপনাদেরকে জানাবো, আমার কাছে আসে নাই। সেটা বলার পর আমরা বেরিয়ে চলে গেলাম। তখন সবাই বলে যেন এখন এখানে থাকাটা রিস্ক। তখন আর্মির গাড়ি মুভ করতেছে। আজকে 45তম মৃত্যুবার্ষিকী। তার এই মৃত্যুবার্ষিকীতে আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং ওনার বর্ণাঢ্য জীবন মানুষের জন্য যে উনি স্যাক্রিফাইস করেছেন, কারো কাছে সারেন্ডার করেন নাই, এটাই ছিল ওনার জীবনের মূল মন্ত্র। তো আমি ওনাকে স্মরণ করছি, ওনার আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। পরদিন শনিবার সকালে 7 জনের ঘাতক দল আবার ফিরে আসে সার্কিট হাউসে। ঘাতকেরা তড়িঘড়ি করে জিয়াউর রহমান ও 2 সামরিক অফিসারের মরদেহ জিপে তুলে নেয়। তারপর ঘাতক দল শহর থেকে 16 মাইল দূরবর্তী পাহাড়ি এলাকা রাঙ্গুনিয়ার পোমরা নামক স্থানে মরদেহ নিয়ে যায়। সেখানে ঘাতকেরা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং অপর 2 সামরিক অফিসারের মরদেহ ত্রিপল দিয়ে মুড়িয়ে মাটি চাপা দেয়। তিনি যেই দিন মারা যান সেই দিন কিন্তু ছাত্রদলের সম্মেলন ছিল ঢাকায়। তিনি এর আগের দিন চট্টগ্রামে ছিলেন, এবং চট্টগ্রামে তিনি সরকারি কাজে গিয়েছিলেন, রাত্রি ছিলেন। যখন আমরা সম্মেলন স্থলে জানতে পারলাম যে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, সেখানে কিন্তু অনেক মন্ত্রীরা উপস্থিত হয়েছিল। তারাও যখন যার যার ওয়েতে খবর পেল তারা চলে গেল। আমরা 3 জনই ছিলাম, কারণ আমাদের উপরে এটা দায়িত্ব ছিল আমরা কি করব। সেখানে আমরা 3 জন মিলে কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম ঐতিহাসিক, যে এই ছাত্র প্রায় 10,000-এর উপরে, আমরা সঙ্গে সঙ্গে 2টা মিছিল করব। আমরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত দিলাম। তখনকার ছাত্ররা সবাই রাজি হলো, এবং আমরা 2 দিকে, শহরের 2 দিকে 2টা মিছিল আমরা তৎক্ষণাৎ বের করলাম। আমরা সেখান থেকে আবার একটা মিটিংয়ের ঘোষণা দিলাম যে ওই জায়গায়, যে জায়গায় আমরা সম্মেলন করছিলাম, সেখানেই বিকালে 3টায় আমরা শোকসভা করব, এবং সেখানে শোকসভা করেছি। সেখান থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা স্টেডিয়ামে আমরা একটা গায়েবে জানাজা আমরা করব। কিন্তু আমরা গায়েবে জানাজার জন্য আমরা স্টেডিয়ামে গিয়েছিলাম সারা শহরের মানুষ। তখন গিয়ে আমরা জানতে পারলাম যে জিয়াউর রহমানের লাশ পাওয়া গেছে এবং ঢাকায় নিয়ে আসা হচ্ছে। ওনার যে জানাজা হয়েছিল, এত বড় জানাজা, তখন পত্রপত্রিকায় লিখেছিল যে কোনো মুসলমান রাষ্ট্রনায়কের এত বড় জানাজা কোথাও আর আগে হয়নি, তখনও হয় নাই। এবং আমার জানা মতো বেগম জিয়া ছাড়া আরেকটা এত বড় জানাজা এই পর্যন্ত আর হয়নি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি, শ্রদ্ধা করছি। কিন্তু মাটি চাপা দিয়ে ঘাতকেরা জিয়াউর রহমান আর তার প্রতিরক্ষা বাহিনীর অফিসারদের মরদেহ লুকিয়ে রাখতে পারেনি। চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর 2 সেনা কর্মকর্তার কবরের সন্ধান দেন। সেখান থেকে দ্রুত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ তুলে বিশেষ বিমানে ঢাকায় আনা হয়। এরপর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ নেওয়া হয় তার নিজ বাসভবনে। প্রিয়জনের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী, পুত্র, পরিবার পরিজন। প্রিয়জনের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করুণ মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে সারা দেশে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের মানুষের হৃদয় কমল, চোখের মণি। সেদিন ছিল 29 মে, সুন্দর একটি নির্মল পরিবেশ। রানোচ্ছল একজন রাষ্ট্রপতি ঢুকলেন চমৎকার হাসি দিয়ে। সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। আমার দেখার সুযোগ হয়েছিল সেই মুহূর্তটাকে। তারপর হঠাৎ 30 মে সকাল যখন শুনি
তিনি নিহত। দেখি হাজারো মানুষ ইতিমধ্যেই চারিদিকে ভিড় করাচ্ছে, সবাই অশ্রুসিক্ত নয়ন। এই খবর সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়লো মুহূর্তের মধ্যে। ঢাকা, চিটাগং, রাজশাহী সব জায়গা থেকে আমরা দেখতে পারলাম টেলিভিশনের মাধ্যমে তার মৃত্যুর সংবাদে মানুষ কীভাবে সমস্ত ঘর থেকে বেরিয়ে এসছেন। আমি রাতে একবার ঢোকার সুযোগ হয়েছিল, যখন জিয়াউর রহমান আপনার খেতে যাবেন, খালি আমাকে এক নজর দেখে কেমন আছেন খালি একটা কথা বললো। আর আমি আর বেশি কথা বলার সুযোগ হয়নি, কিন্তু তার যে সেই মুহূর্তটা আমার কাছে এখনও চোখে ভাসে। আমি অশ্রুসিক্ত বলে আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। সকাল থেকেই ছুটলাম চারিদিকে, খবর নিচ্ছি কোথায় জিয়াকে কোথায় নিয়ে গুম করে রাখা হয়েছিল। পরবর্তী পর্যায়ে আপনারা জানেন যে রাঙ্গুনিয়ার একটা জায়গায় ওনাকে কবর দেওয়া হয়েছিল। সেখান থেকে হাজার হাজার মানুষ সেখান থেকে তাকে নিয়ে এখানে এসছেন। আমার চট্টগ্রামের বিকালবেলায় যে জানাজা আপনারা জানেন লালদিঘির ময়দানে এক বিশাল গণসমুদ্র, সেখানে জানাজা হয়নি প্রথমবার। কি সমস্ত মাইক টাইক জনগণের চাপে, ভিড়ের চাপে মাইক টাইক সব ভেঙে গেছে। পরবর্তী সেই স্রোত জেলা প্রশাসন থেকে ঘোষণা দেওয়া হলো এই আউটার স্টেডিয়াম এবং এই সার্কিট হাউস ময়দানে তার জানাজা হবে। সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এবং সেই জানাজা গায়েবী জানাজায় যেই মানুষের যেই আবেগ এবং উচ্ছ্বাস, এবং 30শে মে ঢাকায় যে আপনার তাকে যে জানাজা দেওয়া হলো, সেখানে সমগ্র বাংলাদেশ সেখানে জমায়েত হয়েছিল। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এদেশের মানুষের তিনি ছিলেন প্রিয় নেতা। প্রিয় নেতার মৃত্যু সংবাদ শুনে বিক্ষোভে ফেটে পড়ে দেশপ্রেমিক সৈনিক এবং এদেশের আপামর জনতা। লক্ষ লক্ষ মানুষ প্রিয়জনের করুণ মৃত্যুতে শোকের মাতম তোলেন, কান্নায় ভেঙে পড়েন এদেশের আবাল বৃদ্ধ বনিতা। বাংলাদেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সেনানিবাসের বাসা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ নিয়ে আসা হয় জাতীয় সংসদ ভবনের সামনে। প্রিয় রাষ্ট্রপতির মরদেহ দেখতে লক্ষ লক্ষ জনতার বাঁধ ভাঙা ঢল নামে জাতীয় সংসদ ভবনে। শোকার্ত মানুষের কান্নায় ভারী হয়ে ওঠে বাংলার আকাশ বাতাস। ঢাকা শহর পরিণত হয় শোকের নগরীতে। সমগ্র দেশ শোকাচ্ছন্ন হয়ে পড়ে। কান্নার এমন করুণ দৃশ্য দেখে বিশ্ববাসীও যেন হয়ে পড়ে শোকাভিভূত। শেরেবাংলা নগরের মানিক মিয়া অ্যাভিনিউতে প্রায় 20 লক্ষ মানুষের উপস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহের সাথে সাথে শোকার্ত লক্ষ লক্ষ মানুষের নীরব মিছিল এগিয়ে চলতে থাকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে ক্রিসেন্ট লেকের দিকে। অবশেষে বেদনা বিধুর চিত্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ ক্রিসেন্ট লেকের উত্তর পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। যে মাটিকে তিনি ভালোবেসেছিলেন সেই মাটিতে তিনি চিরনিদ্রায় শায়িত হলেন। বাংলার শ্রেষ্ঠ সন্তান প্রিয় রাষ্ট্রপতিকে হারানোর বেদনায় ব্যথিত হয়ে সারা দেশে পালিত হয় মাসব্যাপী শোক দিবস। ঘাতকেরা হত্যা করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে ষড়যন্ত্রে মেতে উঠেছিল, কিন্তু কিংবদন্তি তুল্য দেশপ্রেমিক রাখাল রাজা জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে পারেনি। জিয়াউর রহমান একাকার হয়ে মিশে আছেন এদেশের আকাশ বাতাস মাটি আর মানুষের সাথে। তার স্মৃতির স্মরণে চট্টগ্রামে গড়ে উঠেছে জিয়া স্মৃতি জাদুঘর। এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আলোকচিত্র, ব্যবহৃত পোশাক পরিচ্ছদ, মুক্তিযুদ্ধের স্মারক। সেই সাথে জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থে তার নামে গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান। জিয়াউর রহমানের স্মৃতি জড়িয়ে আছে শ্যামল বাংলার পথে প্রান্তরে, বাংলার পলিমাটিতে, সবুজ ঘাসে, পদ্ম ফুলের সুবাসে, সোনাঝরা ফসলের মাঠে, কৃষকের হাসিতে, কৃষাণীর ধান ওড়ানো আঙিনায়, কাসাদাহ খালের জলধারায়, করতোয়া নদীর কাদা জলে, পদ্মার উত্তাল ঢেউয়ে, মেঘনা তরঙ্গমালায়, ধানের মঞ্জুরিতে, কালের পাতায়, ইতিহাসের রেখায়, কবির কবিতায়, রাখালিয়ার গানে, শিল্পীর ক্যানভাসে। জিয়া অমর, চিরভাস্বর, চিরঞ্জীব জিয়া।